আমাদের নেক্সট পার্ট হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে আমরা ম্যালেরিয়া আমরা আগেই বলেছি যে ম্যালেরিয়াটা একটু ডিটেলস পড়বো, যার জন্য আগের ভিডিওটি আমরা একটু অল্প দৈর্ঘ্যের করেছিলাম। তো ম্যালেরিয়ার টার্মটাকে আমরা যদি একটু ভাবি, ম্যালেরিয়া কোথা থেকে এসেছে, একটা ইটালিয়ান ওয়ার্ড। ম্যাল টার্মটার মানে হচ্ছে ব্যাড, খারাপ। এয়ার টার্মটা এসে এয়ার, অর্থাৎ দূষিত বায়ু। বায়ু দূষিত হলে ম্যালেরিয়া হয় এরকম ব্যাপারটা নয়। এর টেকনিক্যাল টার্মটাকে আমরা যদি ভাগ করি, যে তাহলে কিভাবে ম্যালেরিয়া হচ্ছে, ম্যালেরিয়া রোগটি কিভাবে হচ্ছে। ম্যালেরিয়া একটি পরজীবী মানে প্রোটোজোয়ান পরজীবী ঘটিত রোগ। সেই প্রোটোজোয়ানটির নাম হচ্ছে কি, প্রোটোজোয়ানটির নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এখন ম্যালেরিয়া 4 ধরনের হয়। প্রথম ম্যালেরিয়ার নাম হচ্ছে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া বা ভাইভ্যাক্স ম্যালেরিয়া। এর জন্য দায়ী যে জীব তাকে বলা হয় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। 14 দিন হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড। এবং জ্বর কি হয় ম্যালেরিয়ার সময়, কাঁপুনি দিয়ে তো জ্বর আছে, সেই জ্বরটা কি করে রিকার করে, যে আজকে জ্বর হলো, আবার দেখা গেল প্রায় 36 থেকে 48 ঘন্টা পর আবার এরকম কাঁপুনি দিয়ে জ্বর এলো। এই যে রিকারেন্ট অ্যাটাক অফ ফিভার, এইটিকে বলা হয় প্যারাক্সিজম। তাহলে ভাইভ্যাক্সের ক্ষেত্রে দেখা যায় যে 48 ঘন্টা, জেনারেলি 36 থেকে 48 ঘন্টার মধ্যে এরকম রিকারেন্স অফ ফিভার লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া। ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া, এটাই তোমরা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া হিসাবে চেনো। এটি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম পরজীবীর জন্য হয়। এর ইনকিউবেশন পিরিয়ড 12 দিন। এগুলো সব অ্যাভারেজ ইনকিউবেশন পিরিয়ডের কথা বলা হচ্ছে। এরও রেকারেন্স অফ ফিভার হচ্ছে 48 ঘন্টা। কোয়ার্টার ম্যালেরিয়া, কোয়ার্টার ম্যালেরিয়াটা কি না, কোয়ার্টার ম্যালেরিয়া তোমার প্লাজমোডিয়াম ম্যালেরি নামক পরজীবীর জন্য হয়। এর ইনকিউবেশন পিরিয়ড 28 দিন। রেকারেন্স ইভেন্ট হচ্ছে 72 আওয়ার্স, সাধারণত 4th ডে। দিস ইজ দ্য অনলি স্পিসিস হুইচ ক্যান ইনফেক্ট আদার প্রাইমেটস। এই স্পিসিসটি অর্থাৎ প্লাজমোডিয়াম ম্যালেরি অন্যান্য প্রাইমেটকেও কি করতে পারে না, ইনফেকশন করতে পারে। লাস্ট ওয়ান ইজ ওভেল ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ওভেল। 14 দিন হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড। দিস ইজ দ্য রেয়ারেস্ট ম্যালেরিয়া। সো এর ক্ষেত্রে আমরা খুব একটা ডিটেলসে যাব না। নেক্সট আমরা পড়েছি যে কোনো পরজীবীর ক্ষেত্রে আমরা একটা বা দুটো হোস্ট থাকতে পারে। আমরা ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে দুটো হোস্ট আছে। প্রথম হচ্ছে প্রাইমারি হোস্ট, আমরা আগেই বলেছি মুখ্য পোষক বা নির্দিষ্ট পোষক, ডেফিনেটিভ হোস্ট। এই ক্ষেত্রে ম্যালেরিয়াল পরজীবীর যে প্রাইমারি হোস্ট বা মুখ্য পোষক আছে সেটি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, সেই জন্য তাদের ইনভার্টিব্রেট হোস্ট বলা হয়। স্ত্রী অ্যানোফিলিস মসকিউটো অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে এদের প্রাইমারি হোস্ট। কেন প্রাইমারি হোস্ট বা ডেফিনেটিভ হোস্ট? কারণ এই দশাতেই এদের, এই হোস্টের ডেতে এদের সেক্সুয়াল ফেজটা কমপ্লিট হয়। সেক্সুয়াল ফেজটা এই হোস্টেই কমপ্লিট হয় বলে এদের প্রাইমারি হোস্ট বা প্রাইমারি। এরা কিন্তু ভেক্টরও। সেকেন্ডারি হোস্ট বা ভার্টিব্রেট হোস্ট বা ইন্টারমিডিয়েট হোস্ট, গৌণ পোষক বা অন্তর্বর্তী পোষক কে মানুষ একটি মেরুদণ্ডী প্রাণী, তাই এদেরকে ভার্টিব্রেট হোস্ট বলা হয়। তাহলে মানুষের শরীরে ওদের আসেক্সুয়াল ফেজটা কমপ্লিট হয়। ন্যাচারালি মানুষ কিন্তু এদের ক্ষেত্রে ভেক্টর নয়। সো ম্যালেরিয়াল প্যারাসাইট কি, একটা ডাইজেনেটিক প্যারাসাইট। আমরা আগের স্লাইডেই আগেই যে পড়লাম সেক্ষেত্রে আমরা পড়েছিলাম মনোজেনেটিক পরজীবী সম্পর্কে, এবং সেখানেও আমরা ডাইজেনেটিক প্যারাসাইট কি বলেছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ডাইজেনেটিক প্যারাসাইট। এরপর আমরা একটু লাইফ সাইকেল পড়বো। লাইফ সাইকেল পড়ার সময় বলছি তোমাদের সিলেবাসে সরাসরি লাইফ সাইকেল নেই, কিন্তু আমরা এটা একটা গ্রস আইডিয়া এই কারণে করে রাখবো যে যেহেতু এনসিইআরটি বা সিবিএসসি যে সিলেবাস ফলো করে সেখানেও কিন্তু একটা লাইফ সাইকেলের ছোট এক্সাম্পল করে দেওয়া আছে, এবং তোমরা বিভিন্ন পরীক্ষাতেও নিশ্চয়ই বসবে, সেই জন্য আমরা এটা ছোট টাচ দিয়ে রাখছি।
লাইফ সাইকেলটাকে আমরা দুভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা আসেক্সুয়াল লাইফ সাইকেল বা অযৌন চক্র, যদিও এনসিআরটিতে এরকম ডিটেল করা নেই। টিল তোমাদের আমরা চেষ্টা করছি ভালো করে বুঝিয়ে দিতে। আসেক্সুয়াল লাইফ সাইকেলটা ভার্টিব্রেট হোস্ট অর্থাৎ মেরুদণ্ডী হোস্টে হয়। অর্থাৎ কোথায় হয় না, এটা মানুষের দেহে হচ্ছে। তাহলে এই যদি মানুষের দেহ হয়, মানুষের দেহে যে দশাটা ঢুকছে ওইটাই হচ্ছে সংক্রমণকারী দশা। তাহলে মানুষের দেহে কি ঢুকছে না, স্পোরোজয়েড ঢুকছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ম্যালেরিয়ার সংক্রমণকারী দশা মানুষের ক্ষেত্রে, ম্যালেরিয়ার সংক্রমণকারী দশাটির নাম বলো, উত্তর হবে স্পোরোজয়েড। তাহলে কি হলো, স্পোরোজয়েড মানুষের দেহে ঢুকলো, ঢুকে এর পরে ও কি করলো, ঢুকে প্রথম যে ও কাজটা করবে সেটা হচ্ছে আমাদের হেপাটোসাইট বা যকৃৎ কোষকে অ্যাটাক করবে। ও প্রথম আমাদের যকৃৎ কোষকে অ্যাটাক করবে, করে চুপচাপ কিছু কিছু পরজীবী চুপচাপ বসে থাকবে। যেই পরজীবীগুলো চুপচাপ বসে আছে তাদেরকে হিপনোজয়েড বলা হয়, তাদেরকে আমরা হিপনোজয়েড বলি, চুপ করে বসে আছে। তারপরে হঠাৎ তারা বিভাজন করা শুরু করবে, করে কি করবে, এই যকৃৎ কোষটাকে ফাটিয়ে দেবে। ফাটিয়ে দিয়ে কি করবে, এই অসংখ্য প্রোজেনি বা অপত্য বের করবে, যাদেরকে আমরা মেরোজয়েডস বলি। তাহলে এই এতক্ষণ যে ঘটনাটা ঘটলো সেটা আরবিসির বাইরে ঘটেছে, যকৃতে ঘটেছে। এই সাইকেলটাকে আমরা বলি এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। টার্মগুলো জানার কোনো দরকার নেই, ঘটনাটা মনে রাখার চেষ্টা করো। তাহলে কি হলো, যে স্পোরোজয়েড ঢুকলো, ঢুকে প্রথমে কোথায় এলো, যকৃৎ কোষে এলো। যকৃৎ কোষে কি করলো, কিছু প্রোজয়েড চুপচাপ সুপ্ত অবস্থায় থেকে গেল, যাকে আমরা বলছি হিপনোজয়েড। তারপরে হঠাৎ তারা বিভাজন শুরু করে দিল, অসংখ্য বিভাজন করলো, করে কি করলো, যকৃৎ কোষকে ফাটিয়ে দিল। ফাটিয়ে কি কি উৎপন্ন করলো না, মেরোজয়েডস উৎপন্ন করলো। এই মেরোজয়েড এবার এরিথ্রোসাইট বা আরবিসিতে ঢুকলো। ঢোকার পর এই ও কি তৈরি করলো না, যেই মেরোজয়েড আরবিসিতে ঢুকলো, ঢোকার পর এই চক্রটা সে কমপ্লিট করবে, এরিথ্রোসাইটিক সাইজোগনি, তাকে আমরা মেরোগনিও বলি। ঢুকে সে কি করছে না, মেরোজয়েড কি করে, আরবিসিতে ঢুকে হিমোগ্লোবিনকে শোষণ করে নেয়, অ্যাবজর্ব করে নেয়। করলে কি করবে না, যে মুহূর্তে হিমোগ্লোবিনকে অ্যাবজর্ব করলো, করার পর সে অন্য একটা দশায় ট্রান্সফর্ম হয়ে গেল, তখন তাকে আমরা আর মেরোজয়েড বললাম না, তাকে আমরা কি বললাম, তাকে আমরা বলছি কি, তাকে আমরা বলছি ট্রোফোজয়েড বা ট্রোপোনোজয়েড। ঠিক আছে, এই ট্রোফোজয়েড বা ট্রোপোনোজয়েড কি করে না, একে যদি আমরা একটু ভাবি, এই ক্ষেত্রে এর একটা সেন্ট্রাল ভ্যাকুয়াল এরকম তৈরি করে, এটা ভ্যাকুয়াল কেন্দ্রীয় গহ্বর। এর ফলে কি তৈরি হচ্ছে, সেন্ট্রালি যেহেতু ভ্যাকুয়াল তৈরি হচ্ছে, নিউক্লিয়াসটা এই কেন্দ্রের দিকে চলে যাচ্ছে, এই কেন্দ্রের দিকে নিউক্লিয়াস চলে যাচ্ছে। এই দশাটাকেই আংটির মতন দেখতে হয় বলে এই দশাকে আমরা বলি সিগনেট রিং স্টেজ। ঠিক আছে, তাহলে কি হলো না, মেরোজয়েড গুলো এরিথ্রোসাইট বা আরবিসিতে ঢুকলো, ঢুকে কি করলো, প্রচুর পরিমাণ হিমোগ্লোবিনকে অ্যাবজর্ব করে ট্রোপোজয়েডে কনভার্ট করলো। যেই করলো, আর কি ঘটলো না, কেন্দ্রে একটা বৃহৎ ভ্যাকুয়াল বা গহ্বর তৈরি হলো। এর ফলে নিউক্লিয়াস কি হলো, একদম প্রান্তিক অঞ্চলে চলে গেল। এই দশাটিকে আমরা বলছি সিগনেট রিং স্টেজ। ঠিক আছে, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া এবং ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে কি হয়, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া এবং ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া যখন আমাদের প্রথম কি করা হয়, যে অ্যান্টিবডি টেস্ট করার আগে স্লাইডে কি করা হয়, ব্লাড নেওয়া হয়, ব্লাডটাকে একটা স্মিয়ার টানা হয়, স্টেন করা হয়, করে দেখা যায় যে যদি বিনাইন ম্যালেরিয়া হয়, এই সিগনেট রিং এ একটা, এই যে যদি এটা সিগনেট রিং ধরো এরকম ভাবে আমি যদি আঁকি, সিগনেট রিং এ একটা ক্রোমাটিন ডট দেখা যায়, এরকম একটা ডট দেখা যাবে। আর যদি এটাই ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়, প্রথম কথা হচ্ছে অনেকগুলো সিগনেট রিং দেখা যাবে এবং সিগনেট রিং এ দুটো ক্রোমাটিন ডট দেখা যায়। এই স্লাইড দেখেই আমরা বলে দিতে পারি যে এই যে প্যারাসাইটটা ঢুকেছে সেটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়ার জন্য রেসপন্সিবল কি ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য রেসপন্সিবল। যদি দেখা যায় যে এই রকম ঘটনা,
তাহলে আমরা তখন তাকে বলবো প্লাজমোডিয়াম 5x। আর যদি দেখি এই ঘটনা ঘটেছে তখন আমরা বলবো পরজীবীটি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। বুঝতে পারলাম? তাহলে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়ার ক্ষেত্রে সিগন্যাল রিংয়ে একটা ক্রোমাটিন ডট থাকে, আর ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়ার ক্ষেত্রে সিগন্যাল রিংয়ে দুটো ক্রোমাটিন ডট থাকে, সিগন্যাল রিংও একাধিক থাকতে পারে। এবার যখন এই ঘটনাগুলো ঘটে তাহলে কি হচ্ছে, আমি আগেই বলেছি যে আরবিসিতে ঢোকার পরই এর প্রথম টার্গেট হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটাকে শোষণ করে হিমোগ্লোবিনকে ভেঙে দেয়। যে মুহূর্তে হিমোগ্লোবিন ভাঙবে কিছু রঞ্জক তৈরি হবে, সেই রঞ্জককে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়ার ক্ষেত্রে বলা হয় সুফনাস ডট, আর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে বলা হয় মরার্স ডট। এই ডটগুলো দেখেও আমরা বিনাইন ম্যালেরিয়া এবং ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার মধ্যে ডিফারেন্স করতে পারি। তাহলে কি হলো, একটু আমরা সাইকেলে ফিরি। এরিথ্রোসাইট বা আরবিসিতে মেরোজয়েড ঢুকলো, ঢুকে ট্রোপোজয়েড বা ট্রোপোনোজয়েডে কনভার্ট হলো। এবার কি করলো, এরাও সাইকেল আরো বিভাজন করে কি করলো না আরবিসি কে রাপচার করে দিল। রাপচার করে কি করলো, অসংখ্য তোমার সাইজন বের করলো। বেরোনোর পর কি হলো, এখান থেকে দু ধরনের গ্যামেটোসাইট তৈরি করে। গ্যামেটোসাইট মানে যেখান থেকে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হবে। এই গ্যামেটোসাইট গুলো এবার কি হয়, যখন মশা মানুষকে দংশন করে এই গ্যামেটোসাইট গুলো মশার শরীরে ঢুকে যায়। তাহলে যদি জিজ্ঞেস করা হয় মশার ক্ষেত্রে ম্যালেরিয়ার সংক্রমণ দশা কোনটা, সেটা কিন্তু হচ্ছে গ্যামেটোসাইট। ঢুকলো, ঢোকার পর কোথায় যাবে, মশার খাদ্য নালীতে থাকবে, গাটে থাকবে। মেল গ্যামেটোসাইট থেকে মাইক্রোগ্যামেট তৈরি হবে, ফিমেল গ্যামেটোসাইট থেকে ম্যাক্রোগ্যামেট তৈরি হবে। হয়ে এই গাটের মধ্যেই ওদের মিলন ঘটবে, ফার্টিলাইজেশন ঘটবে। ঘটে কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে। এই জাইগোটটাকেই ফার্টিলাইজেশনের পরে তৈরি হয়েছে। তাহলে দেখো ওর যৌন জনন সম্পূর্ণ হলো কিন্তু মশার শরীরে, সেই জন্য মশা কিন্তু ম্যালেরিয়ার পরজীবীর ক্ষেত্রে ভেক্টর। এবার এই জাইগোটটা কিন্তু মোটাইল জাইগোট, অর্থাৎ চলনশীল জাইগোট। এই মোটাইল জাইগোটকে আমরা বলি উকাইনেট। এই মোটাইল জাইগোটকে আমরা বলি উকাইনেট। উকাইনেট এবার কি করলো, মশার যে মিড গার্ড আছে, ঠিক আছে, সেই মিড গার্ডে অ্যাটাচ হয়ে যায়, হয়ে গিয়ে নিজের স্ট্রাকচারটা পরিবর্তন করে নেয়, করে কি করে গোলাকার একটা স্ট্রাকচার ধারণ করে, তাকে বলে উসিস্ট। এখন এই উসিস্ট পরবর্তীকালে কি করে বিভাজন করে করে অসংখ্য স্পোরোজয়েড তৈরি করে এবং বাস্ট হয়ে যায়। এই স্পোরোজয়েড গুলো তারপর খাদ্যনলী থেকে মাইগ্রেট করে কোথায় চলে আসে না এদের স্যালিভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থি। তাহলে এই স্পোরোজয়েড গুলো কোথায় সঞ্চয় হতে থাকে না মশার লালা গ্রন্থিতে সঞ্চয় হয়। এই মশা যখন আবার একজন সুস্থ মানুষকে কামড়ায়, এই স্পোরোজয়েডটি আবার চলে যায় সেই সুস্থ মানুষের শরীরের ভেতর, সেখান থেকে চলে যাবে আবার লিভার সেলে। এইভাবে কন্টিনিউসলি লাইফ সাইকেলটি করতে থাকে। তাহলে যকৃৎ কোষ থেকে শুরু করে আপ টু গ্যামেটোসাইট হচ্ছে মানুষের শরীরে ঘটছে। মাইক্রোগ্যামেট ফর্মেশন, ম্যাক্রোগ্যামেট ফর্মেশন থেকে শুরু করে আপ টু স্পোরোজাইট পর্যন্ত এটি মশার দেহে ঘটছে। মশার দেহে যেহেতু যৌন জননটি ঘটছে, সেই জন্য আমরা ফিমেল অ্যানোফিলিস মশকিকে আমরা কি বলছি না ম্যালেরিয়াল পরজীবীর ক্ষেত্রে ভেক্টর, ঠিক আছে, বা মুখ্য পোষক। ক্লিয়ার? এই হচ্ছে মশার লাইফ সাইকেল। টার্মিনোলজি গুলো অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমরা ঘটনাগুলো বুঝতে পারলাম এবং এইটা বুঝতে পারলাম যে আমরা একটা স্লাইড দেখে কি করে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বা বিনাইন ম্যালেরিয়া বুঝবো, সিগনেট রিং দশাটা থেকে বুঝবো। সিগনেট রিং দশায় যদি দেখা যায় যে স্মিয়ারে আরবিসির মধ্যে অনেকগুলো মানে একাধিক তোমার সিগনেট রিং স্টেজ আছে এবং সিগনেট রিং এ যদি একের বেশি ক্রোমাটিন ডট থাকে, দুটো ক্রোমাটিন ডট আছে, তাহলে সেটি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের সিগনেট রিং। আর যদি সিগনেট রিং দশায় যদি এরকম দেখি আরবিসির মধ্যে একটা করে সিগনেট রিং আছে এবং সেই সিগনেট রিং এ একটা ক্রোমাটিন ডট আছে, তাহলে সেটা প্লাজমোডিয়াম 5x। এই আর কি শিখলাম যে
যখন আরবিসিতে এই ম্যালেরিয়াল পরজীবী ঢুকছে, হিমোগ্লোবিন শোষণ করছে, তার ভাঙন ঘটাচ্ছে। বিনাইন ম্যালেরিয়ার ক্ষেত্রে বা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিনের ভাঙনের ফলে যে পিগমেন্টটা তৈরি হয় তাকে আমরা কি বললাম, সুবনাস ডট। আর এটাই যখন ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়ার ক্ষেত্রে তৈরি হচ্ছে তাকে আমরা কি বলছি, মরাস ডট। এই থেকেই আমরা আইডেন্টিফাই করতে পারি। সেই জিনিসই ছিল। এরপরে যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তোমার সিলেবাসে সরাসরি যুক্ত, যে মোড অফ ট্রান্সমিশন। ভালো করে বুঝতে হবে, মোড অফ ট্রান্সমিশন বলে 99% ছেলে মেয়ে এইটা লিখে দিয়ে চলে আসে, অর্থাৎ ট্রান্সমিশন বাই ভেক্টর। এইটাই জেনারেলি আমরা পড়ি বা পড়াই, আমরা সেই কথাটাই তোমাকে বলেছি। এতক্ষণ ধরে আমরা যা পড়লাম সেটা কিন্তু সবই এই ঘটনা, যে ট্রান্সমিশন বাই ভেক্টর। ভেক্টর থেকে আমি কিভাবে একটা সুস্থ মানুষের শরীরে পরজীবীটা প্রবেশ করে। কিন্তু এছাড়াও আরো দুটো ভাবে হতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সমিশন। ডাইরেক্ট ট্রান্সমিশন কিভাবে হতে পারে? ধরো যখন ব্লাড ট্রান্সফিউশন করা হয়, কোনো মানুষের রক্ত প্রয়োজন হচ্ছে, রক্ত ট্রান্সমিশন করা হচ্ছে, অথচ ঠিক করে চেক করা হলো না, দেখা যায় যে এই যে ট্রোপোজয়েড যে দশাটা আছে বা ট্রোপোনোজয়েড যে দশাটা আছে, ওইটা কি হয়, সরাসরি যদি ম্যালেরিয়া আক্রান্ত কোনো মানুষ হয়, এই ট্রোপোজয়েড দশাটা প্রবেশ করে যায় সুস্থ মানুষের শরীরে। ঠিক আছে, পরবর্তীকালে সে আবার ম্যালেরিয়া আক্রান্ত হয়। এই ধরনের ম্যালেরিয়া ডাইরেক্ট ট্রান্সমিশনের জন্য হয়, এবং এই ম্যালেরিয়ার একটি নাম দেওয়া হয়েছে। এই ম্যালেরিয়াকে বলা হয় ট্রোপোজয়েড প্রণোদিত ম্যালেরিয়া বা ট্রোপোজয়েড ইনডিউসড ম্যালেরিয়া। কি বলা হলো? ট্রোপোজয়েড প্রণোদিত ম্যালেরিয়া। বা ট্রোপোজয়েড ইনডিউসড ম্যালেরিয়া। ঠিক আছে, আর লাস্ট ওয়ান কনজেনিটাল ম্যালেরিয়া। কনজেনিটাল ম্যালেরিয়া মানে যে যদি প্লাসেন্টার কোনো রকম ত্রুটি থাকে তাহলে কি হবে, মা যদি, গর্ভবতী মা যদি ম্যালেরিয়া আক্রান্ত হয়, প্লাসেন্টার ত্রুটির জন্য ম্যালেরিয়াল প্যারাসাইট তার ভ্রূণে প্রবেশ করতে পারে এবং সেই ভ্রূণটিও ম্যালেরিয়া আক্রান্ত হতে পারে। এই ধরনের ম্যালেরিয়াকে বলা হয় কনজেনিটাল ম্যালেরিয়া। সো কনজেনিটাল ইনফেকশন বা কনজেনিটাল সংক্রমণ সম্ভব। তাহলে আমাদের যদি না বলে দেওয়া হয় যে তুমি স্পোরোজয়েড ইনডিউস ম্যালেরিয়া ব্যাখ্যা করো, বা তোমাকে যদি না বলা হয় যে ভেক্টর দ্বারা কিভাবে ম্যালেরিয়া সংক্রমিত হচ্ছে, যদি না বলে তোমাকে জাস্ট কোশ্চেন বলা হলো যে কিভাবে ম্যালেরিয়া সংক্রমণ ঘটে, তাহলে 3টে পয়েন্টই বলতে হবে। কিন্তু তোমাকে বলা হলো যে কিভাবে ভেক্টরের মাধ্যমে ম্যালেরিয়া সংক্রমিত হয়, তাহলে শুধু প্রথম পয়েন্ট। যদি বলা হয় যে স্পোরোজয়েড ইনডিউস ম্যালেরিয়া কিভাবে ঘটে, এইভাবেও যদি প্রশ্ন করে প্রথম পয়েন্টটি বলবে। ঠিক আছে, বোঝা গেল। আর যদি সাধারণ একটা জেনারেলাইজড কোশ্চেন করা হয় যে মানুষের দেহে কিভাবে ম্যালেরিয়াল পরজীবীর সংক্রমণ ঘটে, 3টে পয়েন্টই কিন্তু বলতে হবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট খুব গুরুত্বপূর্ণ ম্যালেরিয়ার সিমটম। প্রথম পয়েন্ট, ফেব্রাইল প্যারক্সিজম। কি? দ্য ডিফারেন্ট সিমটম ইন উইথ ফিভার ইন এ ম্যালেরিয়াল পেশেন্টস আর নোন এজ ফেব্রাইল প্যারক্সিজমস। মানে কি, ম্যালেরিয়া আক্রান্ত মানুষদের একটা কমন সিমটম আমরা জানি যে কাঁপুনি দিয়ে জ্বর আসে। তাহলে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কোনো কোনো ম্যালেরিয়ার ক্ষেত্রে এই কাঁপুনি দিয়ে জ্বরটা 36 থেকে 48 ঘন্টা অন্তর আসে, কারোর ক্ষেত্রে 72 ঘন্টা অন্তর আসে। তাহলে এই যে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনি দিয়ে জ্বর আসছে, এই ঘটনাটাকে আমরা ফেব্রাইল প্যারক্সিজম বলি। এর 3টে দশা আছে। প্রথম দশা হচ্ছে কোল্ড স্টেজ। এই সময় কি হয়, প্রচন্ড ঠান্ডা অনুভব হয় মানুষের। ঠিক আছে, তাহলে এটি কতক্ষণ থাকে? 30 থেকে 2 ঘন্টা থাকে। এরপর উত্তপ্ত দশা, হট স্টেজ, টেম্পারেচার বাড়তে থাকে। এই দশাটা কতক্ষণ থাকে? 2 থেকে 3 ঘন্টা থাকে। এরপরে সোয়েটিং স্টেজ, প্রচন্ড ঘাম দিয়ে জ্বরটা নামে। সো এই ফেব্রাইল প্যারক্সিজমের 3টে দশা আছে। প্রথম দশা হচ্ছে তোমার শীতল দশা বা ঠান্ডা দশা। সেকেন্ড দশা হচ্ছে তপ্ত দশা বা উত্তপ্ত দশা। থার্ড দশা হচ্ছে ঘর্ম দশা বা সোয়েটিং দশা।
ম্যালেরিয়াল প্যারাসাইটের মানে ম্যালেরিয়া আক্রান্ত হলেই অত্যন্ত পরিমাণে আমাদের মাথার যন্ত্রণা হয়। এর কারণ কি, যা ম্যালেরিয়ায় যখন আরবিসি ভাঙে তখন আমাদের শরীরে কিছু কোষ আছে যার নাম হচ্ছে রেটিকিউলো এন্ডোথিলিয়াল কোষ। আমরা ইমিউনোলজি যখন পড়বো এর সম্বন্ধে পড়বো। তারা কি করে, তারা কিছু পরিমাণ মানে অনেকটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সেই রাসায়নিক পদার্থগুলোকে সাইটোকাইন এবং কেমোকাইন বলা হয়। তো টার্মগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে কি ঘটে। তাহলে কি হলো, যখন আরবিসি রাপচার করছে, কে করছে, ম্যালেরিয়াল পরজীবী করছে মানুষের শরীরে। করার ফলে কি হলো, আমাদের শরীরে কিছু কোষ আছে যেমন আরি কোষ, এরা কি করে সাইটোকাইন কেমোকাইন রিলিজ করে। এরা কি কিছু রাসায়নিক, এরা ভ্যাসো কনস্ট্রিক্টর হিসেবে কাজ করে। ভ্যাসো মানেই জানবে রক্তবাহ, কনস্ট্রিক্টর মানে কি করে, সংকোচনে সাহায্য করে, আর ডায়ালেটার মানে প্রসারণে সাহায্য করে। এখন খুব স্বাভাবিক, যদি একটা নল এত এরকম হয়, তাকে যদি তুমি ছোট করে দাও কি হবে, এর মধ্যে থেকে রক্ত প্রবাহ কমবে, রক্ত প্রবাহ কমবে। তাহলে ব্রেনের যে ছোট ছোট রক্তবাহগুলো আছে, সেখানে রক্ত প্রবাহ কমলেই অক্সিজেনের অভাব অনুভূত করবে ব্রেন, তখনই আমরা মাথা যন্ত্রণা করছি বলবো। তাহলে কি ঘটনা ঘটছে, যখন আরবিসির ভাঙন ঘটছে এরিথ্রোসাইটিক সাইকেলের সময়, সেই ক্ষেত্রে কি ঘটছে না, আমাদের শরীরের কিছু কোষ যেমন রেটিকিউলো এন্ডোথেলিয়াল কোষ কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সেই রাসায়নিক পদার্থগুলির মধ্যে দুটো রাসায়নিক পদার্থের নাম আমরা লিখেছি, কি কি, সাইটোকাইন আর কেমোকাইন। তো এরা কারা, এরা হচ্ছে রক্তবাহ সংকোচক পদার্থ, ভেসো কনস্ট্রিক্টর। তো এরা কি করবে না, রক্তবাহের উপর কাজ করবে এবং রক্তবাহ গুলোর কে সংকুচিত করে দেবে। যেই রক্তবাহ সংকুচিত হলো, ওই রক্তবাহের মধ্যে দিয়ে রক্ত প্রবাহের পরিমাণ কমে গেল। এবার যেই রক্ত প্রবাহটা কমতে থাকে, তখন কি হয়, আমাদের ব্রেনে বা মস্তিষ্কে যে ছোট ছোট রক্তনালী আছে, সেখান থেকে রক্ত প্রবাহ কমতে থাকে। এর ফলে কি হচ্ছে, যে কোষের যে নর্মাল রক্ত প্রবাহের জন্য যে পরিমাণ অক্সিজেন পৌঁছাত, সেই পরিমাণ অক্সিজেন পৌঁছচ্ছে না। নার ফলে এই অক্সিজেন ঠিক করে না পৌঁছানোর ফলে আমরা কি হচ্ছে না, আমরা ব্যথা অনুভব করছি। এরপর হিমোলাইটিক অ্যানিমিয়া। এবার আমরা কি দেখলাম, যে আরবিসি বাস্ট হয়েছে, বাস্ট হওয়ার পরে কি হলো, এই আরবিসি বাস্ট হওয়ার পরে আলটিমেটলি আমরা যদি ব্লাড টেস্ট করি, দেখবো যে প্রচুর পরিমাণে আমাদের হিমোগ্লোবিন কমে গেছে, হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে। এই আরবিসি ব্লাস্টিং এর ফলে যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাচ্ছে আমাদের দেহে, এই ধরনের অ্যানিমিয়াকে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। আর কি ঘটে, আগের স্লাইডেও বলা হয়েছে, স্প্লিনোমেগালি মানে স্প্লিনের বৃদ্ধি পাওয়া, স্প্লিন আকারে বেড়ে যায়, ঠিক আছে। তো স্প্লিনোমেগালি ঘটে। তাহলে আমরা কন্ট্রোল কি করে করব, অন্যান্য যেমন মশার কন্ট্রোল করব, মসকিটো নেট টাঙাবো, মশার পপুলেশনকে ধ্বংস করার চেষ্টা করব। বায়োলজিক্যাল ট্রিটমেন্ট কি করে করব, বলেছিলাম যে গ্যাম্বুসিয়া বলে একটা মাছ আছে, এই গ্যাম্বুসিয়াকে কি করব, আমরা ছেড়ে দিতে পারি জলে, যেখানে মশা তার ডিম পারে, তার কি করবে, তার লার্ভাগুলোকে ভক্ষণ করবে। ট্রিটমেন্ট হিসাবে কি করতে পারি, ম্যালেরিয়ার ট্রিটমেন্টের জন্য ক্লোরোকুইন আর প্রিমাকুইন ইউজ করা হয়। এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করা হয়, যেভাবে ডাক্তার প্রেসক্রাইব করবে সেইভাবেই এই ওষুধগুলো কিন্তু খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার ম্যালেরিয়া সংক্রান্ত আমাদের পড়াশোনা। এরপরে ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস খুব একটা গুরুত্বপূর্ণ রোগ। এটা একটা নিমাটোড প্যারাসাইট, তোমরা ক্লাসিফিকেশন অলরেডি পড়েছো। নিমাটোড প্যারাসাইটের নাম হচ্ছে উচেরিরিয়া ব্যানকফটি। এখানে অনেকে ডবল আই ইউজ করে, সিঙ্গেল আই ইউজ করে, দুটো ক্ষেত্রে দুটোই চলবে। এও একটি ডাইজেনেটিক প্যারাসাইট। দুটো পোষক আছে, প্রাইমারি প্যারাসাইট কিন্তু এখানে মানুষ কিন্তু এর ক্ষেত্রে মুখ্য পোষক, গৌণ পোষককে
ফিমেল কিউলেক্স বা ফিমেল অ্যানোপেলিস বা ফিমেল এডিস, এর গৌণ পোষককে, এই গৌণ পোষক হচ্ছে মশকি। সেটা অ্যানোফিলিস হতে পারে, কিউলেক্স হতে পারে, এডিস হতে পারে। আমরা এর ইনফেক্টিভ দশা অর্থাৎ মোড অফ ট্রান্সমিশন যখন বলবো, প্রথমেই পড়তে হবে যে সংক্রমক দশার নাম কি। এর সংক্রমক দশার নাম হচ্ছে মাইক্রোফাইলেরিয়া লার্ভি। এর বিভিন্ন দশা আছে, L1, L2, L3, এইভাবে দশা আছে। L3 স্টেজ, থার্ড স্টেজ, L3 স্টেজ হচ্ছে এর ইনফেক্টিভ দশা। মাইক্রোফাইলেরিয়া লার্ভার আরো অনেকগুলো দশা আছে, তার মধ্যে L3 যে দশাটা, সেই দশাটা তার কি না সংক্রমণকারী দশা। এখন এ ঢোকার পর কি করে না, স্কিনের মাধ্যমে ঢুকলো, ঢুকে কি করবে, স্যালিভারি গ্ল্যান্ড কোথায় ছিল, মশা স্যালিভারি গ্ল্যান্ডে ছিল, সেখান থেকে কোথায় এলো, স্কিনের মধ্যে ঢুকে এবারও ট্রান্সপোর্ট কি করবে, যে প্রথমে ও স্কিনে ঢুকলো, সেখান থেকে প্রান্তীয় রক্ত সঞ্চালন পথে ঢুকে গেল। প্রান্তীয় রক্ত সঞ্চালন মানে স্কিনের ঠিক নিচ থেকে ওপরের দিকে যে রক্তবাহ সেখানে ঢুকলো, সেখান থেকে আলটিমেটলি ব্লাড ক্যাপিলারিতে ঢুকবে, ঢুকে আমাদের শিরাতন্ত্রে ঢুকে যাবে, ঢুকে ওর আলটিমেট কাজ হচ্ছে আমাদের লসিকা তন্ত্রকে অ্যাটাক করা। ওর আলটিমেট কাজ হচ্ছে আমাদের লসিকা তন্ত্রকে অ্যাটাক করা। তাহলে দেখো, এই মাইক্রোফাইলেরিয়ার L3 স্টেজ লার্ভা স্কিনের মাধ্যমে ঢুকলো, ঢুকে কি করলো না, প্রান্তীয় রক্ত সংবহনের মধ্যে প্রথমে নিজেকে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে কি করলো, রক্তর যে জালক আছে, রক্তচালক ভেদ করলো, করে আমাদের শিরা রক্তের ঢুকে গেল। সেখান থেকে ওর আলটিমেট লক্ষ্য হচ্ছে আমাদের লসিকা বাহ এবং লসিকা তন্ত্রে গিয়ে প্রবেশ করা। এই হচ্ছে তার মোড অফ ইনফেকশন। সিমটম কি, এর ক্ষেত্রে সিমটম আমরা একটু অন্যরকম ভাবে বলবো। প্রথম হচ্ছে যখন জ্বলন দশা থাকে, অর্থাৎ জ্বলতে থাকছে, আমাদের লসিকা গ্রন্থি বা আমাদের লসিকা গ্রন্থি বা লসিকা নালীতে প্রদাহ অনুভব হয়, জ্বলন অনুভব হয়। অ্যাট অবস্ট্রাকটিভ স্টেপ, যখন এই পরজীবীগুলো গিয়ে এক জায়গায় আটকে যায়, জমাট মানে এক জায়গায় গিয়ে দলবদ্ধ হচ্ছে, তখন কি হয়, লিম্ফ গ্ল্যান্ড অফ স্ক্রোটাম বড় হয়ে যায়, হাইড্রোসেল দেখা যায়, জ্বর হয়, আর সবচেয়ে বড় হচ্ছে গোদ যাকে বলো, এলিফ্যান্টিয়াসিস। কি হয়, যখন প্রচন্ড সংক্রমণ হয়েছে, হিউজ সংক্রমণ তুমি কন্ট্রোল করোনি, তখন লিম্ফ গ্ল্যান্ড কি হয়, পুরো ব্লক হয়ে যায়। এবার যেই লিম্ফ গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি ব্লকড হয়ে যাচ্ছে, লসিকা নালী ব্লকড হয়ে যাচ্ছে, কি হচ্ছে, লিম্ফটা না আগে যেতে পারছে না পেছনের দিকে আসতে পারছে। সো কি হলো, যে গ্ল্যান্ডটা হিউজ ফুলে গেল, এই ডিজিজটাকেই বলা হয় এলিফ্যান্টিয়াসিস বা গোদ। এখন এর ইনকিউবেশন পিরিয়ড কিন্তু 1 থেকে 1.5। এর প্রোফাইলে প্রিভেন্টিভ মেজার্স ম্যালেরিয়ার মতনই, কিন্তু ট্রিটমেন্ট কি, ম্যাচিওর প্যারাসাইটকে মারার জন্য আমরা মেল ডাব্লু বলে একটা ওষুধ আছে, সেটাকে ইউজ করা হয়। মাইক্রোফাইলেরিয়াল ওয়ার্মকে মারার জন্য হেট্রাজেন বলে একটা ওষুধ আছে, তাকে দিয়ে মারা হয়। আর সংক্রমক লার্ভি অর্থাৎ L3 এবং ইমেচিওর অ্যাডাল্টকে মারার জন্য মেলামিনাইল ফিনাইল স্টিমুনেট বলে ওষুধ আছে, সেই ওষুধ দিয়ে মারা হয়। তোমাকে প্রত্যেকটা ওষুধ মনে রাখতে হবে না, যেগুলো তোমার পক্ষে সম্ভব একটা দুটো ওষুধ বললেই এনাফ। দেখতে পাচ্ছ এই লসিকা গ্রন্থি ব্লকড হয়ে যাওয়ার ফলে পায়ের কি অবস্থা। এই লসিকা গ্রন্থি দেখো, these are elephantiasis, ঠিক আছে। নেক্সট অ্যাসকারিয়াসিস। অ্যাসকারিয়াসিস কি, অ্যাসকারিয়াসিস হচ্ছে একটি নিমাটোড প্যারাসাইটিক ডিজিজ। নিমাটোডটার নাম হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এখন এর কিন্তু মনোজেনেটিক প্যারাসাইট, মনোজেনেটিক প্যারাসাইট। এর হোস্টকে, এর একটাই হোস্ট যার নাম হচ্ছে মানুষ, হিউম্যান। তাহলে যেমন আমরা ফাইলেরিয়ার ক্ষেত্রে বলেছিলাম, মাইক্রোফাইলেরিয়া হচ্ছে ওর সংক্রমণকারী দশা,
তার মধ্যে L3 বলে একটি দশা আছে, সেই L3 দশাটি হচ্ছে তার দশা। এবার এর ক্ষেত্রে আমাদের অ্যাসকারিসের ক্ষেত্রে আমাদের কি হয় না, অ্যাসকারিসের ক্ষেত্রে এই যে লার্ভাটা তার রেসপন্সিবল, সেই লার্ভাটার নাম হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা। এই র্যাবডিটিফর্ম লার্ভা যেখানেই আছে, যদি ডিমে থাকে, সেই ডিম যখন আমরা খাচ্ছি, কিভাবে খাচ্ছি, আমরা কি আর অ্যাসকারিসের ডিম খেতে যাবো? না, এরা বিভিন্ন, ধরো ভেজিটেবলসে আছে, আনকুকড অবস্থা ঠিক করে আমরা ভেজিটেবলস গুলোকে ধুলাম না, আমাদের পেটে চলে এলো। কোনোভাবে ফুডে আছে, আমরা আনক্লিন হাত দিয়ে ধরেছি সেই খাবারটাকে, পরবর্তীকালে আমাদের পেটে এসছে। তো এইভাবে যদি কোনোভাবে খাদ্য বা পানীয় অ্যাসকারিসের এগ দ্বারা ইনফেক্টেড থাকে এবং সেই এগে থেকে যদি পরবর্তীকালে সেই এগের মধ্যে এই র্যাবডিটিফর্ম লার্ভা থাকে, অবধারিত আমরা অ্যাসকারিয়াসিস রোগে আক্রান্ত হব। এখন এর সিমটমস কি? এর সিমটমস প্রথম যেটা হচ্ছে যে নিউমোনিয়ার মতন সিমটম কিছু আমরা পাবো। নিউমোনিয়ার মতন সিমটম কিরকম পাবো, মানে প্রচন্ড ফিভার হবে, কাফিং হবে, অ্যান্ড ইট মে লিডস টু লোফার সিন্ড্রোম। লোফার সিন্ড্রোমটা কি জিনিস না, এত বেশি র্যাবডিটিফর্ম লার্ভা লাংসে গিয়ে জড়ো হয়ে যাবে, যেখানে আমাদের কি হবে না, প্রচুর পরিমাণ মানে কষ্ট হবে, শ্বাস নিতেও সমস্যা হবে। ঘটনাটা কি হয় না, প্রচুর পরিমাণ ইওসিনোফিল আমাদের অ্যাকুমুলেশন ঘটে লাংসে। কখন না, লাংসে যখন প্রচুর পরিমাণ অ্যাসকারিস ইনফেকশন ঘটে, তাহলে হিউজ ইওসিনোফিল আমাদের লাংসে দেখতে পাওয়া যায়। এই ঘটনাটিকে বলা হয় অ্যাসকারিস নিউমোনাইটিস। এই ঘটনাটিকে বলা হয় অ্যাসকারিস নিউমোনাইটিস, নিউমোনাইটিস বা লোফার সিন্ড্রোমস। লোফার সিন্ড্রোমস হচ্ছে LOFFLER সিন্ড্রোম, লোফার সিন্ড্রোম। ঠিক আছে, আর কি হয়, ব্লাড ফ্লো রিডিউসড হয়ে যায় ব্রেন, স্পাইনাল কর্ড, কিডনিতে। এর ফলে কি হয়, হেডেক হয়, তোমার ইউরিন ফর্মেশনের প্রবলেম হয়। ম্যাচিওর অ্যাসকারিস ওয়ার্মের প্রেজেন্সের জন্য কি হয়, ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি দেখা যায়, ম্যালনিউট্রিশন দেখা যায়। ঠিক আছে, এইগুলো কিন্তু পরবর্তীকালে প্রচুর সমস্যা তৈরি করে। যেমন একটা অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে এই অবস্ট্রাকশন ঘটিয়ে দেওয়ার জন্য তোমার জন্ডিস দেখা যায়। এরকম বিশেষ কিছু সিমটম কিন্তু আমরা এই অ্যাসকারিস ইনফেকশনের জন্য দেখতে পাই। এখানে দেখো, লোফার সিন্ড্রোমের জন্য একটা এক্সরে দেখানো হয়েছে। যাই হোক, কন্ট্রোল মেজার কি করব না, আমরা অবশ্যই হাইজিন মেনটেন করব। হাইজিন না মেনটেন করলে কখনোই প্রিভেনশন করতে পারবে না। ট্রিটমেন্টের জন্য কিছু অ্যান্টি হেলমিনথিক ড্রাগস আছে, যেমন বেন্ডেক্স, ডিওয়ার্মিন, জেন্টল, হেট্রাজিন, এই জাতীয় ওষুধ খেয়ে আমরা এটাকে কমাতে পারি। আর কি করতে পারি না, আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়াতে পারি। মানুষকে অনেক বেশি সচেতন করতে হবে অ্যাবাউট হাইজিন, এবং অফকোর্স কিভাবে আমরা এই জিনিসগুলোকে প্রিভেন্ট করতে পারি। এই সোশ্যাল রেসপন্সিবিলিটি এনহ্যান্সমেন্টের মাধ্যমেও আমরা এই কাজগুলি সম্পন্ন করতে পারি। নেক্সট, রিংওয়ার্ম বা টিনিয়া বা ডার্মাটোফাইটোসিস। সো রিংওয়ার্ম কি একটা ফাঙ্গাল ডিজিজ, যেটা কি ফাঙ্গাল প্যাথোজেন, 3টে প্যাথোজেন রেসপন্সিবল। তোমরা পরীক্ষায় যদি রিংওয়ার্মের জন্য দায়ী একটি জীবের বিজ্ঞানসম্মত নাম বলো, যে কোনো একটি বললে হবে। ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম বা এপিডার্মোফাইটন, অনেকগুলো স্পিসিস আছে, এসপি লেখা আছে। তাহলে যে ফাঙ্গি, এগুলো সবই ফাঙ্গাস, স্কিন, হেয়ার, নেলস কে এফেক্ট করে, তাদের আমরা একসঙ্গে ডার্মাটোফাইটস বলি। এইটা যখন আমাদের বিয়ার্ড রিজিয়নে হয়, দাড়ির রিজিয়নে হয়, তাকে আমরা টিনিয়া বার্বি বলি। এইটা যখন আমাদের পায়ে হয়, তাকে আমরা টিনিয়া পেডিস বলি বা অ্যাথলেটস ফুট বলি।
এই রিংওয়ার্ম যখন আমাদের মাথার স্কাল্পে হয় তখন আমরা তাকে টিনিয়া ক্যাপিটিস বলি। রিংওয়ার্ম যখন পেরিটোনিয়াম রিজনে হয় বা গ্রোইং রিজনে হয় তাকে আমরা টিনিয়া ক্রুজ বলি। এখন বুঝতেই পারছো যে মোড অফ ট্রান্সমিশন কিভাবে হয়। এটা আয়দার মাটির মাধ্যমে হতে পারে অথবা ইনফেক্টেড টাওয়েল, ক্লোথস, ইভেন চিরুনির মাধ্যমে হতে পারে। কি ঘটনা ঘটে, যে স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায়, স্কেলি হয়, লিসেন্স দেখা যায়, এরকম ছোট ছোট ওয়ার্ডস দেখা যায়, ঠিক আছে। এবার ইন্টেন্স ইচিং হয়, প্রচন্ড চুলকায়। তো এইগুলো হচ্ছে এর সিমটমস। তাহলে এখন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে সেম কন্ট্রোল মেজার, প্রিভেন্টিভ মেজার। কি করবো? প্রিভেন্টিভ মেজার হচ্ছে স্কিনটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। স্কিন প্রোটেকশনের নিয়ম কি? স্কিনকে আমাকে যদি প্রোটেক্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে স্কিনটাকে আমাকে ক্লিন রাখতে হবে। ড্রাই পুরোপুরি করলে হবে না, কিন্তু মানে স্কিনটা যাতে কোনোভাবে ইনফেক্টেড না হয়। তাহলে আমাদের ক্লিননেস বজায় রাখতে হবে। ট্রিটমেন্ট হিসাবে কিছু ট্রপিক্যাল মেডিসিনস আছে, যে মেডিসিনগুলো আমরা ইউজ করতে পারি, যেমন মাইক্রোনাজল, কট্রিমাজল, কিটোনাজল। এই জাতীয় ওষুধগুলোকে আমরা ব্যবহার করি টু কম্ব্যাট উইথ দিস কাইন্ড অফ মানে ফাঙ্গাল ডিজিজ। অ্যান্টিফাঙ্গাল মেডিকেশনস এইগুলো, এই মেডিকেশনসগুলো আমরা ইউজ করতে পারি। সো দিস ইজ টিনিয়া অর রিংওয়ার্ম যেটা আমাদের আছে। এছাড়া এখানে কতগুলো লিস্ট করা আছে জাস্ট ডিজিজগুলোর নাম জানানোর জন্য, যে কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ আর কি আছে, যেমন ডিসেন্ট্রি তোমরা পড়েছো, সেই ডিসেন্ট্রিটা কিন্তু অ্যামিবিক ডিসেন্ট্রি না, সিজিলোসিস। প্লেগ হয়, ডিপথেরিয়া হয়, টিটেনাস হয়, দিজ আর ব্যাকটেরিয়াল ডিজিজ। চিকেনগুনিয়া তো তোমরা পড়েছো, হেপাটাইটিস বি হয়। আচ্ছা, চিকেনগুনিয়া, হেপাটাইটিস বি, দিজ আর ভাইরাল ডিজিজ, এটা মাথায় রাখতে হবে। আর লাস্ট ওয়ান, মেনটেনেন্স অফ হাইজিন। তাহলে এত কিছু পড়ার পর আমাদের লাস্ট যে উদ্দেশ্য, এইগুলোকে রোধ করবে কি করে? আমি অলরেডি প্রত্যেকটাতেই কন্ট্রোল মেজার বলেছি, সেইটাকেই আমরা একটা সিঙ্গেল পেজে করা। তো অ্যাজ পার তোমাদের লেভেল অনুযায়ী, যে প্রথম কথা হচ্ছে যে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। ম্যাক্সিমাম ডিজিজ আমরা দেখতে পাচ্ছি যে বহু ডিজিজ যেগুলো ট্রান্সমিসেবল ডিজিজ, সেই ডিজিজগুলো হচ্ছে ডিউ টু পার্সোনাল হাইজিন। এবার তুমি খুব হাইজিনিক, তোমার পাশের বন্ধু তো হাইজিনিক না, সো ট্রান্সমিশন আটকাতে পারবে? কখনোই পারবে না। সো পাবলিক হাইজিন ইজ অলসো ইম্পর্টেন্ট। শুধু নিজে ভালো হলে হবে না, অপরকেও ভালো হতে হবে। সোসাইটি এই কারণেই আছে, সোসাইটিতে আমি একা ভালো, আমার আশেপাশে ভালো না হলে আমার সেই ভালোর কোনো গুণ থাকবে না। সবাই মিলে আমরা ভালো, যে জায়গায় মেজরিটি ভালো সেটা ভালো। ঠিক এই ক্ষেত্রেও তাই, পার্সোনাল হাইজিনের সঙ্গে কমিউনিটি হাইজিন ভালো হওয়া জরুরি। দেখো তাহলে কি হতে পারে, বহু কিছু যেগুলো ওয়াটার বা ফুড হচ্ছে তাদের মিডিয়াম, যার মাধ্যমে সেই ডিজিজ গুলো হচ্ছে, লাইক টাইফয়েড, অ্যামিবায়াসিস, অ্যাসকারিয়াসিস, এইগুলোকে আমরা আটকাতে পারি। বিভিন্ন এয়ারবোর্ন ডিজিজ গুলো যেমন নিউমোনিয়া, অনেক ক্ষেত্রে কমন কোল্ড, এইগুলোকে আমরা আটকাতে পারি। সো এইগুলো পুরোপুরি পার্সোনাল আর পাবলিক হাইজিনের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি ইনসেক্ট পপুলেশনটাকে কন্ট্রোল করতে পারি, তাদের যদি লার্ভাকে আমরা যদি ধ্বংস করতে পারি, খুব সহজেই আমরা ডেঙ্গু বা চিকেনগুনিয়া এইগুলোকে আমরা আটকাতে পারবো, কারণ আমরা ইনসেক্ট পপুলেশন কন্ট্রোল করতে পেরেছি। বর্তমানে বিভিন্ন ভ্যাকসিনস তৈরি হয়েছে, দেখা গেছে সেই ভ্যাকসিনস গুলো হাইলি এফেক্টিভ। যেমন স্মল পক্সের ক্ষেত্রে, নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাকসিন ডেভেলপড হয়েছে। তাহলে এখন অনেক রকম ওয়ে আছে, যে ওয়েতে উই ক্যান প্রিভেন্ট। আবার বলছি, এই পার্টটা কিন্তু প্রিভেনশন নিয়ে কথা বলছি, আমরা কিন্তু ট্রিটমেন্টের কথা বলছি না, প্রিভেনশন করবো, যে হবার আগেই আটকে দেবো। তাহলে আমরা যদি নিজেদের হাইজিন মেনটেন করি, যদি কমিউনিটি হাইজিন মেনটেন করতে পারি, কিছু কিছু ক্ষেত্রে যেখানে পসিবল ভ্যাকসিনেশন করা, প্রপারলি ভ্যাকসিনেটেড যদি হই, তবেই কিন্তু আমরা
এই ভয়ঙ্কর ডিজিজগুলো আটকাতে পারবো। পড়ছি অথচ আমরা তার ইম্পর্টেন্স বুঝছি না, তাহলে কিন্তু এটা পরীক্ষার খাতা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি আমরা তার ইম্পর্টেন্স বুঝি, তবেই আমরা জিনিসগুলোকে নিয়ে এগিয়ে যেতে পারবো। আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের ডিজিজ পার্টের একটা বড় পোর্শন এখানেই শেষ। এরপরে আমরা ইমিউনোলজি পড়বো, পড়ার পর আমরা অটো ইমিউনিটি বা অ্যালার্জি পড়বো। এইভাবে আমরা ধীরে 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 চ্যাপ্টারগুলোকে এগিয়ে নিয়ে যাব। আজকের মতন এখানেই শেষ। তোমরা পড়তে থাকো, দেখতে থাকো, প্রথম থেকেই পড়ো, কারণ এখন কিন্তু অ্যানালিটিক্যাল কোশ্চেন আসবে। তোমাকে আমি বিভিন্ন রকম কতগুলো ডিজিজের নাম দিয়ে দেওয়া হলো, দিয়ে বলা হলো যে আইডেন্টিফাই দেয়ার প্যাথোজেন্স, নেচার অফ প্যাথোজেন্স। তাহলে তুমি যদি বোঝো, ইজিলি লিখতে পারবে। সুতরাং অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন যেহেতু থাকবে, ভালো করে চ্যাপ্টার বুঝতে হবে। সাবজেক্টিভ কোশ্চেন থাকবে, লিখতেও হবে, ফলে লেখার অভ্যেসটাও থাকা দরকার। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ। এরপরে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।